চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা গান, কবিতা, সাহিত্য, আড্ডা এবং সমাজের নানাবিধ ঘটনা প্রবাহ নিয়ে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলে। সুতরাং এই অনুষ্ঠানের যারা দর্শক, বিভিন্ন ধরনের দর্শক এই অনুষ্ঠানটিকে অন্তর থেকেই গ্রহণ করেন। এটা তাদের ফোন পাওয়া, বিভিন্নভাবে তাদের আলোচনার মধ্য দিয়ে বিগত বছর 5 ধরে আমরা বহু মানুষ যে অনুষ্ঠানটি দেখেন, এটা এই খবর আমাদের কানে আছে। তা আজকে আমরা, আপনারা জানেন আজকে একটি বিশেষ দিন। আমরা চেষ্টা করছি, অন্তত আমি জানি না কোন চ্যানেল বা কারা এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন, আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এই চ্যানেল ভিশনের এই বিশেষ অনুষ্ঠান আজকের ভাবনা বিষয়টি নিয়ে একটু ভাবে, আগে অতীতেও ভেবেছে। আজ ডিরোজিওর 215তম জন্মবার্ষিকী। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন স্বল্পায়ু ছিলেন ডিরোজিও। তা ওই বয়সের মধ্যেই তার এমন কিছু কাজ ছিল যা তাকে আজও মানুষের মনে, মণিকোঠায় ধরে রাখতে পেরেছে মানুষ, কারণ তিনি ধরিয়ে রাখতে পেরেছেন। সুতরাং আমরাও তরুণ প্রজন্মের একজন সমাজকর্মী এবং এই সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করেন, সেরকম একজনকে আজকে আমরা আমাদের অতিথি হিসেবে রেখেছি। আমার বাঁদিকে ধীমান মণ্ডল। নমস্কার। আচ্ছা, এইবার আজকের আলোচ্য বিষয়ে আমরা ঢুকছি, কারণ আজকের বিষয় ডিরোজিও। সুতরাং এইখানে যেমন প্রথম প্রশ্ন, আমি খুব সাদামাটা ভাবে যাব, কারণ আমি বুঝতেই, আমরা জানি ডিরোজিও সম্পর্কে মানুষের জানার আগ্রহ আছে। আমরা যতটুকু জানাতে পারি সহজ সরল সাদামাটা ভাবে আপনাদের কাছে সেটা পৌঁছানোর চেষ্টা করব, আমাদের আলোচকও সেভাবে চেষ্টা করবেন। তা ডিরোজিও কে ছিলেন, প্রথম কথাটা যদি আপনি বলেন। ডিরোজিও ছিলেন পর্তুগিজ পরিবারে জন্ম ওনার। মূলত শিক্ষক হিসেবে আমরা জানি, শিক্ষকের বাইরে ওনার যে পরিচয় আছে, উনি একজন কবি। তো কবি হিসাবে ওনার ফকিরাব জঙ্গিরা আমরা শুনেছি। ওনার মূল যে বিষয় ছিল যে সমাজকে যে শিক্ষা দিতে চাইতেন, সব কিছুকে প্রশ্ন করুন। এই জন্য কলেজের শিক্ষকতার বাইরে সমাজেরও শিক্ষক হয়ে উঠেছিলেন। তো এই দিনে আমরা কেন 215 বছর আগে যে মানুষটি পৃথিবীতে চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাকে আমরা এখন এরকমভাবে স্মরণ করছি। একটা স্বল্প আয়ু জীবন, মাত্র 22 বছর 8 মাস 8 দিন যার জীবনকাল, সেই জীবনকাল 215 বছর পরে এসেও আমরা স্মরণ করছি সমাজে তার অবদানের জন্য, তার যে শিক্ষকতা এবং সমাজের শিক্ষক হয়ে ওঠার জন্য। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে ডিরোজিও মূলত আমরা যেটাকে প্রথাগত শিক্ষা বলি, অর্থাৎ সেই বিষয়টি এখানে বড় নয়। যেমন তিনি সমাজ নিয়ে ভাবনা চিন্তা করতেন, সুতরাং সামাজিক একটা পরিবেশ কিভাবে সেটা ভালো থাকবে এবং সমাজ কি করে আরো পরিবর্তিত হবে, এইসব বিষয়গুলো উনি চিন্তা ভাবনা করতেন। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রথাগত শিক্ষাটাই যে মূল তার চিন্তায় জায়গা পেয়েছে তা নয়, কিন্তু শিক্ষা জীবনটা তার কিরকম ছিল, মানে কি ধরনের তার শিক্ষা, মানে প্রথাগত দিক থেকে তিনি কি করতেন বা কিভাবে
শিক্ষাটাকে নিয়ে তিনি ভাবনা চিন্তা করতেন? শিক্ষা, তার শিক্ষার দিক বলতে গেলে যেটা প্রথম বলতে হয়, তিনি কোথায় শিখেছিলেন। ওনার যে শিক্ষক, ওনার জীবনে যার প্রভাব, ওনার চিন্তায় যার প্রভাব, ওনার ভাবনায় যার প্রভাব সবচেয়ে বেশি, যে ডেভিড ড্রেমন্ড, যিনি ধর্মতলা স্কুলের শিক্ষক ছিলেন, একজন মানে প্রগতিশীল মানুষ, প্রগতিশীল ভাবনার মানুষ হিসাবে যার পরিচয়, উনি ছিলেন ডিরোজিওর শিক্ষক। ওনার ওই প্রশ্ন করতে হবে সব কিছুকে, যে ভাবনা, সব কিছুকে জানতে হবে আরো বেশি করে, এই ভাবনা মূলত ওনার থেকেই পাওয়া। তা ওনার ভাবনা বা ওনার যে কর্মজীবনটাকে উনি কিভাবে অতিবাহিত করেছেন, অর্থাৎ তার জীবনের যে এই স্বল্পায়ু জীবনে তার কর্মের কোন কোন দিকগুলো মানুষের কাছে তিনি এতটা জনমোহিনী হয়ে উঠতে পেরেছিলেন, কোন দিকগুলোর জন্য? ওনার কর্মজীবনের সবচেয়ে বড় উল্লেখযোগ্য যেটা, সেটা আমরা জানি সবাই, হিন্দু কলেজের শিক্ষকতা করা 1826 সাল থেকে 1831 সালের 1831 সাল পর্যন্তই বলতে পারি। তো মূলত শিক্ষক হিসাবে ওনার কর্মকাণ্ডই বেশি। এর বাইরে উনি একজন কবি, যথেষ্ট মানে ভালো একজন বড় কবি বলা যায়, তখনকার দিনে একজন দার্শনিক বলা যায়। তো এই যে 5 বছরের যে শিক্ষকতা জীবন, এই শিক্ষক জীবনে উনি যতটা সমাজকে বা ওনার ছাত্রদেরকে দিতে পেরেছিলেন সেটা ভীষণ উল্লেখযোগ্য। হিন্দু কলেজে সেই সময়ে ওনার চেয়ে পাণ্ডিত্যে বেশি, ওনার চেয়ে বুদ্ধিতে বেশি, ওনার চেয়ে আরও অনেক দিক দিয়ে বেশি অনেক শিক্ষক ছিলেন, কিন্তু ছাত্রদের কাছে ডিরোজিও হয়ে উঠেছিলেন একটা চুম্বকের মতো। মানে ডিরোজিওর কাছে ছাত্ররা আসতে চাইতো, ছাত্ররা পড়তে চাইতো, শুধু ক্লাসে নয়, ক্লাসের বাইরেও বিভিন্ন আলোচনা, ওনার বাড়িতে, তারপরে একটা সভা গঠন করেছিলেন সেখানে। মানে সবসময় ডিরোজিওর পাশে চুম্বকের মতো ছাত্ররা থাকতো। ইভেন ওনার কাছে যারা মানে ক্লাসে পড়েননি এমনও ওনার ছাত্র হয়ে গেছিলেন, এমন মানে লোকও ওনার ছাত্র হয়ে গেছিলেন, যেমন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ওনার সরাসরি ছাত্র ছিলেন না। তো এই সব ছাত্রদের মধ্যে উনি যে চিন্তার প্রসার ঘটিয়েছিলেন, রামমোহনের সমসাময়িক প্রশ্নটা অন্তত জাগাতে পেরেছিলেন সমাজে। প্রশ্ন জাগাতে পেরেছিলেন, সব কিছুকে জানতে হবে, কোনো কিছু মানে অন্ধভাবে বা বিশ্বাসের ভিত্তিতে। আপনি বলতে চাইছেন অন্ধ কুসংস্কার বা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতে চলবে না, সমস্ত কিছু তার জানা প্রয়োজন এবং সেটা যুক্তি সহকারে, যুক্তির বাইরে তিনি যেতে চাইতেন না। অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক এই বিজ্ঞান কথাটি নিয়ে আমি আবার দুরকম কথা বলি, কারণ অনুষ্ঠানের পরিচালক হিসেবে আমার যেটা নিজস্ব মতামত, বিজ্ঞান বলতে তো বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞানটা যেমন সায়েন্টিফিক ওয়েতে এক ধরনের ধরা যায়, আবার কেউ যদি দর্শন নিয়ে আধ্যাত্মবাদ নিয়ে যদি করেন সেটাও একটা বিজ্ঞান, কিন্তু সেটাও বিশেষ জ্ঞান। বিজ্ঞান কথাটার অর্থই হচ্ছে বিশেষ জ্ঞান। সুতরাং এক্ষেত্রে হয়তো মানুষ বলতে পারেন, আমার কথা তাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু হয়তো প্রচলিত গড্ডলিকা প্রবাহে, অন্তত আমাকে যারা জানেন দীর্ঘ বহু বছর ধরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মহলে, তারা জানেন আমি গড্ডলিকা স্রোতে গা ভাসানো মানুষ নই। সুতরাং আমি আমার কথাটাকে নিজের মতো করে বলার চেষ্টা করি, অর্থাৎ মৌলিক চিন্তা ভাবনা যেটা প্রতিটি মানুষের থাকা দরকার আমি চেষ্টা করি। কতটা সফল কতটা বিফল আমি জানি না। তা আমার এখন যেটা, আপনি যে কথাটা বলতে চাইছেন যে ডিরোজিও এই ব্যাপারগুলো করেছে, তিনি একটা বিশেষ চিন্তা, সেই চিন্তাটা হচ্ছে বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত। অর্থাৎ এখানটায় কোনো রকম ভাবে কোনো মানে এমন কিছু বিষয় নেই যেটা একটা আধ্যাত্মবাদ হলো কি একটা জীবন দর্শনের অন্য দিক, ফিলোসফিক্যাল ব্যাপারে চলে গেলেন, সেই বিষয়গুলো না। আচ্ছা, এবার আপনি যেটা আমাকে একটু যদি
জানাতে পারেন পর্দার উপরে দর্শকদের বলেন, সেটা যে তার শোনা যায় ডিরোজিও তো তৎকালীন সময়ে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার ভারতবর্ষের মানুষের সঙ্গে উনি যেভাবে মিশেছিলেন, এখানকার চিন্তা ভাবনা নিয়ে তিনি যেভাবে পরিচালিত হয়েছিলেন বা নিজেকে পরিচালিত করেছিলেন একটা তার নিজস্ব চিন্তা ভাবনা মৌলিকত্ব দিয়ে, যেটা হয়তো সব ইংরেজদের কাছ থেকে তার ভারতবাসীরা পাননি, বা ডিরোজিওর মতো মানুষ যেভাবে এগিয়ে এসেছিলেন ভারতবাসীর দিকে তাকিয়ে। তো সেইখানে আমার প্রশ্ন, এখানে কি সকল ইংরেজরাই তার পক্ষে ছিলেন বা অন্যান্য মানুষরা সমাজের, মানে আমরা তো জানি যে সমাজে যারা ভালো কাজ করেন তাদের অনেক, মানে আজকাল তো এটা দেখাই যায় যে ভালো কিছু করলে কাদা ছোড়ার লোকের অভাব থাকে না। তো সেক্ষেত্রে তিনি কি ওই অল্প বয়সেই কোনো সমালোচনা, বিরোধিতা এইসবের সম্মুখীন হয়েছিলেন কি? সমালোচনা, বিরোধিতা তো অবশ্যই হয়েছিলেন। সেটা কি সেটা একটু বলুন যাতে মানুষের জানতে সুবিধা হয়, কারণ তারা আজকে জানতে চাইছে আপনার কাছ থেকে। ওনার বিরুদ্ধে তিনটে যে মূল বিরোধিতার ছিল, যে মানে অভিযোগ ছিল, যে কারণে ওনাকে হিন্দু কলেজ থেকে ওনাকে নিয়ে বিচার হয় কিন্তু ওনাকে ডাকা হয়নি বা রাখা হয়নি সেখানে। মানে অদ্ভুত এক বিচার, যাকে নিয়ে বিচার হচ্ছে তাকে রাখা হয়নি। তো মূলত তিনটে যে অভিযোগ ছিল, তিনটে অভিযোগ, মানে প্রথমটা হচ্ছে নাস্তিকতার শিক্ষা দিচ্ছেন, এটা প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে বাবা মাকে শ্রদ্ধা করতে বারণ করছেন বা অশ্রদ্ধা করতে শেখাচ্ছেন। তৃতীয় যে অভিযোগ ছিল যে ভাই বোনের বিবাহ সমর্থন করেন। মূলত এই তিনটে অভিযোগের ভিত্তিতে ওনাকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয়। তো ওনাকে তো বিচারে ডাকা হয়নি। তো উইলসন সাহেব কিসের ছিল, বিচারটা কিসের জন্য ওনাকে, মানে যেখানে আমরা দেখি আইন আদালতে যে যার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তার উকিল দাঁড়ালেন বা তিনি নিজে দাঁড়ালেন, তাকে কিছু আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু কথা বলতে বলা হয়, কিন্তু ডিরোজিওর ক্ষেত্রে বলছেন সেটা বলতে বলা হয়, বলতে দেওয়া হয়, আচ্ছা তাকে সেখানে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। তাহলে আপনি প্রথম যে প্রশ্নটা বললেন যে নাস্তিকতা সম্বন্ধে তিনি কি বলতে চাইতেন, কি ব্যাপারটা তিনি কিভাবে প্রেজেন্ট করেছিলেন, আমি সেই জায়গাতেই আসছিলাম। তো উইলসন সাহেব যেদিন ওনাকে বিচার হয় তার পরের দিন 24 তারিখে মানে উইলসন সাহেব ওনাকে বিষয়টা চিঠি লিখে জানান এবং অনুরোধ করেন ওনাকে পদত্যাগ করার জন্য, এবং 25 তারিখে উনি পদত্যাগ করেন। এবং উইলসন সাহেবকে একটা চিঠি উনি লিখেছিলেন, যেটা ঐতিহাসিক একটা দলিল। সেই চিঠিতে যেটা লিখেছিলেন, আমি কাউকে ঈশ্বর অবিশ্বাস করতে শেখাচ্ছি না, নাস্তিকতাও শেখাচ্ছি না, আস্তিকতাও শেখাচ্ছি না, আমি শুধু শেখাচ্ছি যেটা নাস্তিকতা সম্পর্কেও সবাই জানুক বিষয়টা কেমন, সঙ্গে সঙ্গে আস্তিকতাও জানুক। যেমন হিউমের দর্শন পড়াচ্ছেন, যুক্তিবাদী দর্শন, তার সঙ্গে সঙ্গে অন্য যে মানে ভাববাদী দর্শন সেটাও উনি ক্লাসে পড়াচ্ছেন একইভাবে। তো বলছেন এই প্রশ্ন তোলা, উনি নিজে বলছেন যে প্রশ্ন তোলা যদি নাস্তিকতা হয়, নাস্তিকতা সেই অপরাধ হয়, তাহলে আমি নাস্তিক হতে আমার অসুবিধা নেই, কিন্তু আমি নিজে কাউকে নাস্তিকতার শিক্ষা দিই না। এটা ওনার নাস্তিকতা সম্পর্কে। হ্যাঁ, ঈশ্বর বিশ্বাসী ছিলেন না, তিনি যে বিষয়টা বিশ্বাসী ছিলেন সেটা তিনি নিজে বিশ্বাস করতেন, এবং কিন্তু অপরকে সেটা গ্রহণ করতেই হবে এমন কিছু সেই তার কাছে সেরকম ধরনের কোনো কথা ছিল না যে অপরকে এটা গ্রহণ করতেই হবে না, অর্থাৎ গাজোয়ারি কোনো কিছু প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা ছিল না। নাস্তিকবাদ এবং নাস্তিক দর্শন এবং আস্তিক দর্শন দুটোই উনি
শেখাতেন এবং পড়াতেন। কিন্তু তিনি নিজে বিশ্বাসী ছিলেন, নাস্তিক নাস্তিক মানে ঈশ্বর বিশ্বাস তিনি করতেন না। পড়াতে পারেন, কিন্তু আপনার কথাতেই তো প্রমাণিত হচ্ছে এবং দর্শকেরা সেটাই বুঝতে পারছেন আপনার কথায়। আপনি যেটা বলতে চাইছেন যে উনি মানে নাস্তিক ছিলেন, উনি ঈশ্বর বিশ্বাস করতেন না। পড়াতে হতে পারে, পড়ানোর ক্ষেত্রে তার তো অনেক কিছু, একজন শিক্ষককে তাকে অনেক কিছুই পড়াতে হয়, সুতরাং পড়াতে হলেই যে সেটা তার জীবন দর্শনের সাথে মিশবে সেটা তো নয়। কাজে উনি কখনোই তো বলেনি যে আপনার মানে উনি তো নিজের একটা মৌলিক চিন্তায় ছিলেন আবদ্ধ, এবং সেটাকেই তো তিনি মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছেন। সেই কথাটাই আমি আপনাকে বলছি। আচ্ছা, এরপরে আপনি দ্বিতীয় একটি পয়েন্ট তুলেছেন। দ্বিতীয় পয়েন্টটা কি বললেন জানো? নাস্তিকতাবাদের পরে আরেকটি পয়েন্ট কি বললেন? বাবা মাকে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন। আচ্ছা, বাবা মাকে বলছেন শ্রদ্ধা করতে না, এটা কি ধরনের বক্তব্য আমি জানি না, কারণ আমি ডিরোজিও সম্বন্ধে খুব আমার স্বল্প জ্ঞান, সুতরাং আমি সেইখানে দেখুন আপনারা এই ব্যাপারে পড়াশোনা করেছেন, আপনার নতুন প্রজন্ম চিন্তা ভাবনা করেছেন, এবং আপনাদের মধ্যে থেকে আপনাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আনার অর্থই হলো যে যেহেতু অল্প বয়সে উনি চলে গেছেন, যদিও সেজন্য একজন অল্প বয়সী কোনো প্রতিনিধি ওনার কথা বলুক যিনি এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করেন, কাজেই সারমর্মটা আপনাকে যে জায়গাটা এখন যেটা এই প্রজন্ম আপনার কাছ থেকে জানতে পারবে, আমাদের আজকের ভাবনার প্রচুর দর্শক এই অনুষ্ঠান শুনে তারা জানতে পারবেন যে ডিরোজিও যে সেকেন্ড পয়েন্টটা বাবা মাকে শ্রদ্ধা করতে না করেছেন, এটা কেন, এটা কি ব্যাপার, এটা বলুন। উনি বলছেন যে আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে বাবাই সবচেয়ে ভালো বলতে পারতেন আমি বাবা মাকে শ্রদ্ধা করি কিনা, এবং এটা ঘটনা যারা এই অভিযোগ করছে তাদের অনেকের চেয়ে আমি বাবা মাকে অনেক বেশি শ্রদ্ধা করি। এবং বাবা মাকে যে শ্রদ্ধা করতেন বা মানে অশ্রদ্ধা করতেন না, তার একটা বড় প্রমাণ হচ্ছে ওনার বাবা চলে যাওয়ার পর ওনার নামে কিছু সম্পত্তি উইল করে গেছিলেন। তো ডিরোজিও যখন অসুস্থ, ডিরোজিও একটা উইল করেছিলেন, সেই উইলে ভাই, বোন এবং মা, যে সৎ মা ছিলেন, ওনার নিজের মা ছিলেন না, সৎ মা যাকে ওনার বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, তাকে সম্পত্তির অংশ 1/3 দিয়ে গেছিলেন উইলে। তাহলে উনি যদি বাবা মাকে শ্রদ্ধা না করবেন তাহলে কেন মাকে মানে সৎ মাকে কেন দেবেন না? উনি শ্রদ্ধা করতেন আপনি বলছেন, কিন্তু আপনার কথায় যেটা উঠে এসছে উনি বাবা মাকে শ্রদ্ধা করতে পড়াটা পছন্দ করতেন না, এই বিষয়টা কেন এলো? না, শ্রদ্ধা করতে পছন্দ করতেন না, উনি একটা বলছে যে বাবা মাকে অন্ধভাবে সবকিছু যে চাপিয়ে দেওয়া ব্যাপারটা নিতে হবে, ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, তাহলে প্রশ্নটা একটু অন্য জায়গায় এসে যাচ্ছে। অর্থাৎ আপনি বলাতে তো মানুষ ওই কথাটার জায়গায় বিভ্রান্ত হতে পারে, যে আপনি যেটা বললেন যে দ্বিতীয় উনি সম্মান করতে না করছেন, তা তো বলেননি, এটা তো ওনার বলেছেন যে অভিযোগ। আপনি বুঝতে পেরেছি, আপনি যেটা অভিযোগটা মানে অভিযোগটা হয়তো বলতেন যে ভুলভাবে এসছে, কিন্তু অভিযোগটা অ্যাকচুয়াল তার ছিল না, তার মানে তিনি সরাসরি বলেননি। কিন্তু তিনি একটা কথা যেটা বলেছেন, বাবা মার এই জীবন দর্শনটাকে একেবারে সন্তানদের নিতেই হবে তা নয়, তারাও উনি যুক্তিবাদী মানুষ হিসেবে যেটা বলতে চেয়েছেন, আপনার কথা আমার কাছে যেটা ক্লিয়ার হলো যে যুক্তিবাদী মানুষ হিসেবে উনি চাইতেন বাবা মাকেও যুক্তি দিয়ে আগে তাদের কাজকর্ম দেখে তবেই বাবা মার অনুগামী হওয়া যায়। অবশ্যই, মানে বাবা মা যেমন আমাদের দেশে এখনো অনেক এই ফার্স্ট লার্নার এডুকেশন আছে, যারা হয়তো দেখা যাচ্ছে তার বাবা মা কিছু লেখাপড়া তার পরিবারে হয়তো কেউই কোনোদিন কিছু শেখেনি, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারে কেউ লেখাপড়া না শিখে যখন ফার্স্ট লার্নার আসছে তখন সে বাবা মার থেকে অনেক সময় সবকিছু ঠিক মতো নাই নিতে পারে, সে তার নিজস্বতা দিয়ে হয়তো এগোচ্ছে, কারণ তার বাবা মা পূর্বপুরুষ কেউই হয়তো শিক্ষিত ছিল না। তা সেক্ষেত্রে তারা বাবা মার আদর্শ সবসময় যে ঠিকভাবে নিতে পারবে এটা নাও হতে পারে না, যদি আমরা সেটাকে মানে এটা বলছি পুঁথিগত বিদ্যার ক্ষেত্রে, তো তারা সেইভাবে এগোচ্ছে। তো তেমনি তার মানে আপনার যেটা কথায় বেরিয়ে আসছে যেটা, তার মানে ডিরোজিও বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে না করেননি, কিন্তু আপনি যেটা বলতে চাইছেন যে তিনি
পুরোপুরি অন্ধ অনুকরণ করতে না করেছেন। অবশ্যই। এই ব্যাপারে আর কিছু বলার থাকলে বলুন আপনি। আমার যেটা মনে হলো আমি বললাম। না, ঠিক। এবার তাহলে আপনি তৃতীয় একটি পয়েন্ট তুলেছেন, সেটা তৃতীয় পয়েন্টটি যেটি বললেন যে আপনি বললেন না যে তিনখানা বিষয় নিয়ে ভাই বোনের মধ্যে কি বলেছিলেন জানো, যে ওই হ্যাঁ ভাই বোনের মধ্যে বিয়েতেও তার আপত্তি ছিল না, মানে হ্যাঁ। তো এইটা কি, এই ব্যাপারটা আমাদেরও তো অনেক কিছু জানার আছে আপনাদের কাছ থেকে। আপনারা এই প্রজন্মের মানুষ, আমরা যতটুকু হয়তো প্রত্যেকে তো আমরা সব ব্যাপারে সমান দক্ষতা নিয়ে কথা বলতে পারি না, আমরা সবাই সব জানি না। তো সেইখানে এই বিষয়টি নিয়ে আপনি খোলাখুলি বলুন পর্দার উপরে। এইটা সম্পর্কে উনি বলছেন যে আপনার কাছ থেকে আমাকে এটা, মানে আপনি আমাকে এটা জানতে চাইলেন, এটা আমার কাছে ভীষণ দুঃখের বিষয় এবং মানে আমি হতবাক যে এইরকম একটা প্রশ্ন আপনি করলেন। এইরকম কিছু আমি কাউকে কখনো বলিও নি বা সমর্থন করিও না। মানে এটা মানে মিথ্যা রটনা। ডিডিও বলতে চাইছেন এটা আমার বিরুদ্ধে মিথ্যা রটনা। তাহলে এই রটনাটা মিথ্যা হয়েছে। মিথ্যা, অবশ্যই। এরকম কিছু উনি বলেনই। তো হঠাৎ তার সম্বন্ধে বিরোধীরা এই কথাটা বললো কেন? তার তো যে কোনো প্রত্যেক কার্যকারণ সম্পর্কেই পৃথিবীতে সবকিছু বাধা। তাহলে কোন কার্য দেখে মানুষের মনে এই ধরনের একটা সুযোগ পেল মানুষ বলার? এখন পুরাতনকে ভাঙতে গেলে সমালোচনা মুখোমুখি, বিরোধিতার মুখোমুখি হতে হয়। পুরনো ব্যবস্থাকে, পুরনো রীতিনীতিকে ভাঙতে গেলে এবার সেই বিরোধিতাটা সবসময় যে যুক্তিসঙ্গত আসে বা সত্যি আসে, ব্যাপারটা এরকম নয়। এবং দেখা যায় বড় বড় ঘটনার ক্ষেত্রে যখন এরকম বিরোধিতার সম্মুখীন হতে হয়, আসল ঘটনার চেয়ে সাজানো ঘটনা বা মিথ্যা ঘটনাই বড় হয়ে দেখা দেয়। হতে পারে সেই রকম ভাবেই সাজানো হয়েছিল, সেই রকম ভাবে মিথ্যা। তার মানে যেগুলো আমরা বলি গোয়েবলসীয় কায়দায় যে প্রচার, অনেকটা সেই ধরনের বিষয় আপনি বলতে চাইছেন। যার ফলে হয়তো দেখুন আমরা যেভাবে ভাবতে অভ্যস্ত, আপনারা তরুণ প্রজন্ম, আপনারা একটা জায়গা থেকে এগিয়ে আসছেন, আপনাদের কথা আমাদের কাছে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে ব্যাপারটা। যার জন্য ক্লিয়ারলি আমি মানুষের কাছে যাতে বার্তাটা যায়, আমি সেই চেষ্টাটাই করলাম। আচ্ছা, এইবার যেটা বিষয় হলো যে তার বিরোধী গোষ্ঠীর বক্তব্যগুলো আপনি তুললেন। এবার অবশ্যই এটা একটা বিশেষ দিক। তবে আর ডিরোজিওতে এমনি এমনি এতদিন পরেও মানুষ মনে রাখেনি, বা আমরা 215তম বার্ষিকী হিসেবে আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা মানে ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমরা করতে পারি সেইভাবেই আজকের ভাবনা চেষ্টা করছে ডিরোজিওকে কিছুটা প্রতিফলিত করা, আপনার মতো মানুষদের মুখ দিয়ে যারা এটা নিয়ে চর্চা করতে ভালোবাসেন ডিরোজিওকে নিয়ে বা পড়াশোনাটা করেছেন। তো সেইখানে আমার এখন প্রশ্ন যে আচ্ছা, ডিরোজিওর তো অনুগামী নিশ্চয়ই তৈরি হয়েছে, অনেক থাকবে, এই ধরনের মানুষের অনুগামীও প্রচুর থাকে। সেই অনুগামী যারা, এবার তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য যদি কিছু মানুষের নাম বলেন যারা ডিরোজিওর অনুগামী, যাদেরকে মানুষ, যাদের সম্বন্ধে কিছু জানতে পারে যে কারা ছিলেন। ডিরোজিওর অনুগামী তো ছিলেনই, এবং যারা মূলত অনুগামী ছিলেন সবাই সেই সময়ে ভীষণভাবে কৃতী, মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় অবদানও আছে। তো এমন কি একটা সময়ে বলা হতো, মানে হিন্দু কলেজের একজন করণিক ওই সময়কার, উনি একটা লেখায় লিখছেন যে ওই সময়ে হিন্দু কলেজের ছাত্র মানে সৎ, এটা ধরে নেওয়া হতো। মানে বা সৎ বা মানে হিন্দু কলেজের ছাত্র, উল্টোভাবে বললে এইরকম ধরে নেওয়া হতো। তো ডিরোজিওর একটা ছাত্র গোষ্ঠী তো ছিলই, যারা ডিরোজিয়ান বা ইয়ং বেঙ্গল নামে একটা গোষ্ঠী, ডিরোজিয়ান নামে পরিচিত ছিল, আর ইয়ং বেঙ্গল নামে একটা গোষ্ঠী গঠন করেন। তো এনাদের মধ্যে অনেকেই আছেন যাদের কথা না বললে নয়, বা আমার এখন যাদের কথা মনে পড়ছে আমি বলছি। রসিক কৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, আর
প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র হচ্ছেন তিনি যিনি বাংলায় প্রথম সফল উপন্যাসিক। সফল উপন্যাস বলতে আমরা যেটা জানি সেটা হচ্ছে আলালের ঘরের দুলাল। তো এই উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। তো এইরকম সফল কৃতি ও রাধানাথ শিকদার, যিনি মানে জরিপের ক্ষেত্রে পরবর্তীকালে খুব করেছিলেন, রাধানাথ শিকদার। তো এনারা মোটামুটি আছেন ওনার কৃতি ছাত্র হিসাবে। আরও আছেন, আমার এই সময় মনে পড়ছে না সবার নাম, বা সবার নাম হয়তো আমি জানিও না। তবে ভারতবর্ষের যে মানে তিনি যে ভারতবর্ষে এখানে যখন পড়িয়েছেন, ছাত্রছাত্রী ছিল তার ওই বয়সেই, তো সুতরাং যারা ছিল বহু মানুষ তার অনুগামী পরবর্তীকালেও ছিলেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে হিন্দু ধর্মের প্রতিও কি তার গভীর কোন অনুরাগ ছিল? আবার একবার হিন্দু ধর্মের প্রতি কি তার কোন অনুরাগ ছিল? না, না, কোনোভাবেই ছিল না। তাহলে মানে হিন্দু কলেজে তিনি পড়িয়েছিলেন? হিন্দু কলেজে পড়িয়েছিলেন। আচ্ছা, কিন্তু হিন্দু ধর্মের প্রতি যে কোনো আজকাল যেমন দেখা যায়, আমরা দেখেছি যে ভারতবর্ষের কোনো কোনো ধর্মের প্রতি পাশ্চাত্যের অনেক মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে হয়তো ভারতবর্ষে আসছেন, এরকম আমরা বহু জায়গায় বহু কিছু দেখতে পাই। তো সেক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার ছিল না। আচ্ছা, আর মৃত্যুটা তো অল্প বয়সে এলো কেন? হঠাৎ এত স্বল্পায়ু কেন? তিনি কি পেছনে কি কারণ ছিল বলে আপনার মনে হয়? পেছনে কারণ তো উনি কলেরায় মারা গেছিলেন। আমরা যতদূর জানি ডিরোজিওর 5 ভাই বোন সবাই অল্প বয়সে মারা গেছেন, এবং তার মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচেছিলেন ডিরোজিও। মানে 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি দিন বেঁচেছিলেন ডিরোজিও। তবে খুবই দুর্ভাগ্যজনক। এবার মৃত্যুর আগে মানে কলেজ থেকে বেরোনোর পর ওনার উপরে অনেক চাপ এসেছিল, এমনকি মানে আমাদের বাগবাজারের রাজবাড়িতে ডেকে নিয়ে মারাত্মক অপমান করা হয়। তো কোনো কিছুতেই উনি দমেনও নি, মাথা নত করেননি, বরং নিজে আবার ইস্ট ইন্ডিয়ান পত্রিকা সম্পাদনা করে দেনা করেছেন। আর আমরা জানি যে রামমোহনকে তিনি সম্ভবত খুব পছন্দ করতেন, বা রামমোহন তাকে পছন্দ করতেন, এরকম কোনো ব্যাপার কি আছে? ব্যাপারটা হচ্ছে রামমোহন ওনার সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন এটা জানা যায়নি বা বলেন উনি। কিন্তু ডিরোজিও ওনার সম্পর্কে কিছু মতামত জানিয়ে একটা মানে লিখেছিলেন। তো কিছু ছিল, দুজনের মতভেদ ছিল, এইটুকু বলতে পারি। দুজনের পথ সম্পর্কে পথের মানে মতভেদ ছিল, পথ সম্পর্কে না, মানে মতভেদ ছিল কিছুটা। তবে একটা দিকে রামমোহনও সমাজ সংস্কার নিয়ে চিন্তা করতেন, উনিও সংস্কার নিয়ে চিন্তা করতেন। সুতরাং মতভেদ যাই থাক, রামমোহন রায়, আমি তাহলে সেই রামকৃষ্ণদেবের কথায় আসি, যেখানে উনি বলতেন যত মত তত পথ, যেখান দিয়ে যাও আসল জায়গায় পৌঁছানোটা উদ্দেশ্য। সুতরাং প্রশ্ন হচ্ছে ডিরোজিও যে চিন্তা করেছিলেন, পরবর্তীকালে রামমোহনের মধ্যেও সেই চিন্তা ভাবনার প্রবাহ দেখা গেছে। এবার বিভিন্ন ভাবে, যেমন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে দেখা গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে চিন্তা করেছেন, মহাত্মা গান্ধী আরেকভাবে চিন্তা করেছেন, কিন্তু লক্ষ্য কিন্তু একটাই ছিল। সেই লক্ষ্যটার কথা আপনি বলছেন। যাকি, আজকে আমরা সকালে নতুন প্রজন্মের প্রতিনিধি এবং ধীমান মণ্ডল, কারণ খুব স্বাভাবিক, আজকের যারা মানে নতুন প্রজন্ম তারাই তো আগামী দিনে এগিয়ে যাবেন সমাজের আরো নানা দিকে। তাই ধীমান মণ্ডলকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়ে তার মুখ থেকে ডিরোজিও নিয়ে কিছু কথা শুনলাম, আপনাদেরও সামনে নিয়ে এলাম। আজ ডিরোজিওর 215তম জন্মবার্ষিকী। আমি তাপস নাগ ধীমান মণ্ডলকে সঙ্গে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু যাওয়ার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।